পৃথিবীতে ভালোবাসার অনেক নিদর্শন আছে। ভালোবাসার কথা উঠলেই সবার আগে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আগ্রার শ্বেত পাথরের তাজমহল। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই আশ্চর্য ইমারত তৈরি করেছিলেন। কিন্তু একবার বাস্তবটা ভেবে দেখুন তো, শাহজাহানের কাছে কি ছিল না? অঢেল সম্পদ, ক্ষমতার দম্ভ আর 22,000-এর বেশি শ্রমিকের এক বিশাল বাহিনী। কিন্তু যদি আপনাকে বলি ভারতবর্ষের মাটিতেই এমন এক ভালোবাসার ইতিহাস লুকিয়ে আছে, যার জেদ আর আত্মত্যাগের কাছে তাজমহলের জাঁকজমকও নেহাত তুচ্ছ মনে হবে। হ্যাঁ, এই গল্প কোনো রাজা বাদশার নয়। এই গল্প বিহারের এক প্রত্যন্ত গ্রামের এক হতদরিদ্র দিনমজুরের, যার সম্বল বলতে কোনো রাজকোষ বা সৈন্যবাহিনী ছিল না। তার সম্বল ছিল কেবল একজোড়া খালি হাত, একটা পুরনো হাতুড়ি আর একটা ছেনি, আর বুকের ভেতর দাউ দাউ করে জ্বলতে থাকা এক প্রতিশোধের আগুন। তাজমহল হয়তো ভালোবাসার এক সুন্দর স্মৃতি হতে পারে, কিন্তু এই গরিব দিনমজুরের গল্পটা হলো ভালোবাসার এক ভয়ঙ্কর প্রতিশোধের। যে প্রকৃতির নিষ্ঠুরতা তার কাছ থেকে তার জীবনের সবচেয়ে দামি মানুষটাকে কেড়ে নিয়েছিল, সে ভাগ্যের দোহাই দিয়ে চোখের জল ফেলেনি। সে সোজা যুদ্ধ ঘোষণা করেছিল এক বিশাল দাম্ভিক আর পাথুরে পাহাড়ের বিরুদ্ধে। টানা 22 বছর রোদ, বৃষ্টি, হাড় কাঁপানো শীত আর পেটের তীব্র খিদের সঙ্গে লড়াই করে একা একটা মানুষ একটা আস্ত পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দিয়ে তার বুক চিরে রাস্তা বের করে এনেছিল। গ্রামের লোক তাকে পাগল বলেছিল, নিজের পরিবার তাকে তাচ্ছিল্য করেছিল, কিন্তু কোনো বাধাই তার এই হাতুড়ির আঘাতকে থামাতে পারেনি। কে ছিল এই মানুষটি? কি এমন ঘটেছিল সেই অভিশপ্ত রাতে, যার জন্য একটা সাধারণ মানুষকে এমন এক অসম্ভব জেদ বুকে বাঁধতে হলো? কিভাবে বিনা আধুনিক যন্ত্রপাতিতে একা হাতে 22 বছর ধরে একটা পাহাড়ের অহংকার চূর্ণ করলো? আর এই রক্ত জল করা লড়াইয়ের শেষ পরিণতি কি হয়েছিল? আজ আমরা জানবো এমন এক বাস্তব কাহিনী, যা শোনার পর ভালোবাসার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, গল্পের প্রেক্ষাপট 1950-এর দশকে বিহারের গয়া জেলার একটি প্রত্যন্ত দুর্গম এবং অবহেলিত গ্রাম গিহলর। সেই সময় এই গ্রামে না ছিল ভালো রাস্তাঘাট, না ছিল বিদ্যুৎ, আর চিকিৎসা ব্যবস্থা তো ছিল কল্পনার অতীত। এই গিহলর গ্রাম এবং আধুনিক সুযোগ সুবিধায় ঘেরা কাছের শহর ওয়াজিরগঞ্জের মাঝখানে যেন এক নিষ্ঠুর খলনায়কের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল রাজগীর পর্বতমালার এক বিশাল এবং দুর্গম পাথুরে পাহাড়। এই একটা পাহাড়ের কারণে গ্রামের মানুষের ওয়াজিরগঞ্জ হাসপাতালে পৌঁছতে গেলে পুরো পাহাড়টাকে ঘুরে প্রায় 55 কিলোমিটার দীর্ঘ এক ক্লান্তিকর পথ পাড়ি দিতে হতো। জরুরি অবস্থায় এত দূরের পথ অতিক্রম করা মানেই সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। আর এই গ্রামেই বাস করতেন আমাদের গল্পের নায়ক দশরথ মাঝি এবং তার স্ত্রী ফাল্গুনী দেবী। পেশায় একজন ভূমিহীন দিনমজুর দশরথ কাজ করতেন পাহাড়ের ঠিক ওপারে। ফাল্গুনী দেবী প্রতিদিন সেই রৌদ্রদগ্ধ দুপুরে পাহাড়ের এক অত্যন্ত বিপজ্জনক এবং সরু এবড়োখেবড়ো পাথুরে রাস্তা পেরিয়ে স্বামীর জন্য খাবার আর জল নিয়ে যেতেন। অভাবের সংসার হলেও তাদের ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। কিন্তু কে জানতো এই নিটোল ভালোবাসার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে চলেছে? সালটা ছিল 1959। ফাল্গুনী দেবী তখন সন্তান সম্ভবা। ভরা গর্ভে অনাগত সন্তানকে নিয়ে স্বামীর প্রতি কর্তব্যে অবিচল ফাল্গুনী দেবী সেদিন খাবার আর মাটির পাত্রে জল নিয়ে সেই পাথুরে পাহাড়ের ঢাল বেয়ে উঠছিলেন। কিন্তু পাহাড়ের সেই বিশ্বাসঘাতক এবড়োখেবড়ো রাস্তায় হঠাৎ তার পা পিছলে যায়। বিশাল পাহাড়ের ধারালো পাথরের উপর দিয়ে গড়িয়ে অনেকটাই নিচে পড়ে যান তিনি। খবর পেয়ে দশরথ যখন ক্ষেত থেকে পাগলের মতো ছুটে আসেন, এসে দেখেন তার প্রিয়তমা স্ত্রী পাথরের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যন্ত্রণায় ছটফট করা ফাল্গুনীকে নিয়ে দশরথ দিশেহারা হয়ে পড়েন। কিন্তু সেই বিশাল পাথুরে পাহাড় যেন সেদিন তাদের পথ আটকে অট্ট হাসি হাসছিল। 55 কিলোমিটার দূরের ওয়াজিরগঞ্জ হসপিটালে পৌঁছানোর আগেই কেবল পাহাড়ের কারণে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে দশরথের চোখের সামনে ফাল্গুনী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যদি ইতিহাস বলে মুমূর্ষু অবস্থাতেই তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু নিজে বাঁচতে পারেননি। পাহাড়ের অহংকার সেদিন একজন স্বামীর কোল চিরতরে শূন্য করে দিয়েছিল। স্ত্রীর সেই রক্তাক্ত নিথর দেহ দশরথের বুকের ভেতর কেমন এক শূন্যতা আর ক্রোধের জন্ম দিয়েছিল, যা আগামী 22 বছরের জন্য ভারতের ইতিহাস বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। সাধারণত প্রিয়জনের হারানোর পর মানুষ শোকে ভেঙে পড়ে, ভাগ্যকে দোষ দেয় কিংবা ঈশ্বরের কাছে গিয়ে কাঁদে। কিন্তু ফাল্গুনী দেবীর মৃত্যুর পর দশরথ মাঝির চোখের জল যেন শুকিয়ে গিয়েছিল। সেখানে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর শীতল জেদ। ফাল্গুনী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পরদিন সকালে দশরথ গিয়ে দাঁড়ান সেই বিশাল রাজগীত পর্বতের সামনে। পাহাড়ের চূড়া যেন তখন তাকে দেখে উপহাস করছিল। কিন্তু দশরথ সেদিন ভাগ্য বা দেবতার কাছে মাথা নত করেননি। তিনি সেই পাহাড়ের দিকে আঙুল তুলে এক অদ্ভুত শপথ নিয়েছিলেন। কিন্তু শপথ তো নেওয়া হলো, পাহাড় ভাঙার জন্য তো সরঞ্জাম চাই। একজন মুসাহার সম্প্রদায়ের ভূমিহীন দিনমজুর, যার দুবেলা ঠিকমতো খাবার জোটে না, সে কোথা থেকে পাবে আধুনিক যন্ত্রপাতি, হাতুড়ি আর ছেনি? এখানে দশরথ এমন একটা কাজ করলেন যা শুনলে আপনারও গায়ে কাটা দেবে। তার সম্বল বলতে ছিল মাত্র 3টে ছাগল। ভবিষ্যতের কোনো কথা না ভেবে তিনি সেই 3টে ছাগলই বিক্রি করে দিলেন এবং সেই টাকা দিয়ে কিনে আনলেন একটি ভারী লোহার হাতুড়ি, কিছু ছেনি এবং শাবল। কাঁধে হাতুড়ি আর শাবল নিয়ে দশরথ যখন পাহাড়ের দিকে রওনা দিলেন, তখন গ্রামের মানুষের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সবাই হাসাহাসি শুরু করলো। কেউ বলল, ফাল্গুনির শোকে দশরথ পুরোপুরি পাগল হয়ে গেছে। এমনকি তার নিজের বাবা মঘাইয়া মাঝি তাকে বলেছিলেন, তুই কি পাগল হলি? একটা মানুষের পক্ষে কি আস্ত পাহাড় কাটা সম্ভব? এই যেন একটা পিঁপড়ের পাহাড় সরানোর চেষ্টা। কিন্তু দশরথের কান সেদিকে ছিল না। তিনি পাহাড়ের উপর উঠে শুরু করলেন তার আঘাত। ঢং ঢং ঢং। হাতুড়ির প্রতিটা ঘায়ে যেন ফাল্গুনির প্রতি তার ভালোবাসা আর পাহাড়ের প্রতি তার আক্রোশের আগুন ঠিকরে বেরোচ্ছিল। বন্ধুরা, এখানে একটা অজানা তথ্য না বললেই নয়। দশরথ শুধু অন্ধের মতো পাথর পেটাতেন না, এই বিশাল পাথরকে ভাঙার জন্য তিনি এক প্রাচীন এবং বুদ্ধিদীপ্ত কৌশল ব্যবহার করেছিলেন। তিনি পাহাড়ের বড় বড় পাথরের উপর শুকনো কাঠ ও জঙ্গল জড়ো করে আগুন ধরিয়ে দিতেন। পাথর যখন আগুনে তেতে লাল হয়ে উঠত, তখন তিনি তার উপর ঠান্ডা জল ঢেলে দিতেন। তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তনের ফলে বড় বড় কঠিন পাথরগুলোতে ফাটল ধরত, আর তারপর হাতুড়ি আর ছেনি দিয়ে আঘাত করে তিনি সেগুলোকে অনায়াসেই টুকরো টুকরো করতেন। প্রথম দশরথ সকালে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন, আর সন্ধ্যা নামলে নিজের এই পাগলামিতে মেতে উঠতেন। কিন্তু পাহাড় কাটার নেশা তাকে এমনভাবে গ্রাস করেছিল যে কিছুদিন পর তিনি কাজ করা ছেড়ে দেন। আয় বন্ধ হয়ে যাওয়ায় সংসারে তীব্র অভাব নেমে আসে। দিনের পর দিন তাকে অনাহারে কাটাতে হয়েছে। কখনো পাহাড়ের জঙ্গলি পাতা খেয়ে, কখনো বা নোংরা কাদা জল খেয়ে তিনি তার শরীর টিকিয়ে রেখেছিলেন। মাথার উপর কাঠ ফাটা রোদ, মুষলধারে বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত, কোনো কিছুই তার হাতুড়িকে এক মুহূর্তের জন্য থামাতে পারেনি। ছেঁড়া জামা, ধুলোয় মাখা শরীর আর হাত ভর্তি কড়া নিয়ে একটা মানুষ যেন সাক্ষাৎ মহাদেবের মতো তাণ্ডব চালাচ্ছিলেন পাহাড়ের বুকে। গ্রামের মানুষ যারা একদিন তাকে পাগল বলে ছুঁড়ে ফেলেছিল, তারা বুঝতে পারছিল না যে এই মানুষটা আসলে পাহাড় কাটছে নাকি সে পাথর কুঁদে কুঁদে তার ভালোবাসার জন্য এক অমর তাজমহল বানাচ্ছে। 1960 সাল থেকে শুরু হওয়া এই অসম যুদ্ধ থামল গিয়ে 1982 সালে। টানা 22 বছর ধরে একটা মানুষ রোজ সকালে হাতুড়ি আর ছেনি নিয়ে পাহাড়ের বুকে আঘাত করে গেছে। এই দীর্ঘ লড়াইয়ের মধ্যে এমন কিছু মর্মান্তিক এবং অজানা ঘটনা ঘটেছিল যা শুনলে আপনি শিউরে উঠবেন। 1960-এর দশকে যখন গেহলর গ্রামে এক ভয়াবহ খরা দেখা দেয়, তখন জলের অভাবে গ্রামের প্রায় সব মানুষ গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিচ্ছিল। কিন্তু দশরথ মাঝি তার পাহাড় ছেড়ে এক পাও নড়েনি। তিনি সেই খাখা গ্রামে একা পড়ে থেকে দিনের পর দিন নোংরা কাদা জল পান করে এবং কখনো কখনো শুধু জঙ্গলি পাতা খেয়ে নিজের এই পাগলামি চালিয়ে গিয়েছিলেন।
নিজের সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য তিনি মাঝে মাঝে পাহাড় পার হওয়া মানুষদের মালপত্র সামান্য কিছু টাকার বিনিময়ে বয়ে দিতেন। একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হতো তার পাহাড় কাটা। কিন্তু দশরথের লড়াই শুধু এই পাহাড়ের সাথেই ছিল না, লড়াই ছিল সিস্টেমের সাথেও। দশরথ বুঝতে পেরেছিলেন যে শুধু পাহাড় কাটলেই হবে না, গ্রামের মানুষদের বাঁচানোর জন্য একটা পাকা রাস্তা, হসপিটাল এবং স্কুল দরকার। আর এর জন্য তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা পুরো ভারতবর্ষকে চমকে দিয়েছিল। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে গ্রামের দুরবস্থার কথা জানানোর জন্য সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তার পকেটে ট্রেনের টিকিট কাটার মতো কোনো টাকা ছিল না। বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য তাকে ট্রেন থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। কিন্তু যার জেদের কাছে একটা আস্ত পাহাড় হার মানতে শুরু করেছে, তাকে কি ট্রেনের টিকিট আটকাতে পারে? দশরথ মাঝি বিহারের গয়া থেকে রেল লাইন ধরে পায়ে হেঁটে সোজা নতুন দিল্লি গিয়ে পৌঁছন। পথে বিভিন্ন স্টেশন মাস্টারের কাছ থেকে তিনি একটি খাতায় স্বাক্ষর সংগ্রহ করতে করতে গিয়েছিলেন। অবশেষে 1982 সালে সেই ঐতিহাসিক দিনটি আসে। 22 বছরের হাড় ভাঙা খাটুনির পর সেই দাম্ভিক পাহাড় অবশেষে হার মানে দশরথের হাতুড়ির কাছে। দশরথ মাঝি একা হাতে পাহাড়ের বুক চিরে 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া এবং 25 ফুট গভীর একটি রাস্তা তৈরি করে ফেললেন। এই একটা রাস্তার ফলে গয়ার আত্রি এবং ওয়াজিরগঞ্জ ব্লকের মধ্যে দূরত্ব 55 কিলোমিটার থেকে জাদু মন্ত্রের মতো কমে মাত্র 15 কিলোমিটারে এসে পৌঁছয়। যে পাহাড় একদিন ফাল্গুনী দেবীর প্রাণ কেড়ে নিয়েছিল, সেই পাহাড়ের বুক চিরেই দশরথ গোটা গ্রামের জন্য একটা নতুন জীবনের রাস্তা খুলে দিয়েছিলেন। 22 বছরের হাড় ভাঙা খাটুনির পর যখন পাহাড়ের বুক চিরে রাস্তাটা তৈরি হলো, তখন দশরথ মাঝি চাইলে সেই রাস্তার মালিকানা বা টোল ট্যাক্স দাবি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, কারণ এই রাস্তা তিনি নিজের কোনো স্বার্থে বা লাভের জন্য বানাননি। তার নিজের ফাল্গুনী তো অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। দশরথের আসল উদ্দেশ্য ছিল গেহলর গ্রামের আর কোনো ফাল্গুনীকে যেন এই পাহাড়ের কারণে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে না হয়, আর কোনো স্বামীর কোল যেন এই পাহাড়ের অহংকারে চিরতরে শূন্য না হয়ে যায়। সম্রাট শাহজাহান ভালোবাসার মানুষের মৃত্যুর পর তার জন্য এক অপরূপ সমাধি বানিয়েছিলেন, যা আজও মৃত মানুষের স্মৃতি বহন করে চলেছে। কিন্তু দশরথ মাঝি তার স্ত্রীর মৃত্যুর পর নিজের হাতে এমন এক রাস্তা বানিয়েছিলেন যা প্রতিদিন হাজার হাজার জীবন্ত মানুষকে নতুন জীবন দান করে। এটাই হলো সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা। পাহাড় কাটার পর দশরথ মাঝি কিন্তু এখানেই থেমে থাকেননি। তার স্বপ্ন ছিল গ্রামে একটা হসপিটাল হবে, স্কুল হবে। বন্ধুরা, এখানে একটি অজানা ঘটনা না বললেই নয়। 2006 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দরবারে যখন এক জীর্ণ পোশাকের সাধারণ দিনমজুর পৌঁছলেন, তখন তার প্রতি শ্রদ্ধায় মুখ্যমন্ত্রী নিজে উঠে দাঁড়িয়ে দশরথ মাঝিকে তার নিজের চেয়ারে বসিয়ে সম্মান জানিয়েছিলেন। এরপর 2007 সালে 17 আগস্ট গল ব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের এই মাউন্টেন ম্যান। মৃত্যুর পর বিহার সরকারের তরফ থেকে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। আজ গেহলর গ্রামে তারই নামে আস্ত একটা হসপিটাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যে মানুষটার স্ত্রীকে একদিন বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছিল, সেই মানুষটা মৃত্যুর পরেও হাজার হাজার মানুষের চিকিৎসার পথ চিরকালের জন্য সুগম করে দিয়ে গেছেন। বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আজকের দিনে যেখানে মানুষ সামান্য স্বার্থে বা একটু দূরত্বের কারণে সম্পর্ক ভেঙে দেয়, সেখানে টানা 22 বছর ধরে শুধু একটা স্মৃতির উপর ভর করে আস্ত পাহাড় কেটে ফেলা কি আদৌ সম্ভব? আপনি দশরথ মাঝির জায়গায় থাকলে এই পাহাড়ের বিরুদ্ধে কিভাবে লড়াই করতেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটা আপনার ভেতরে একটু হলেও অনুপ্রেরণা জাগিয়েছে, আর যদি আপনি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এমন আরও অজানা, রোমহর্ষক এবং নিখুঁত গবেষণামূলক বাস্তব কাহিনী জানতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে।